গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু, নেপাল। দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এর আগের পর্বে নেপাল সিরিজের ফার্স্ট এপিসোডে তোমাদের সাথে শেয়ার করেছি হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেসে করে আমাদের রক্সহল এসে পৌঁছানোর ডিটেল ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স, এবং সেখান থেকে বাই রোড বীরগঞ্জ হয়ে আমাদের কাঠমান্ডু এসে পৌঁছানোর গল্প। এক ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আমাদের প্রায় 10 ঘন্টা সময় লেগেছিল আসতে। কাঠমান্ডুতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটাও তোমাদেরকে ঘুরে দেখিয়েছি আগের ভিডিওতে, এবং তার পরের দিন পশুপতিনাথ টেম্পেলও আমরা ঘুরেছি এবং সেই সব এক্সপিরিয়েন্স শেয়ার করেছি লাস্ট ভিডিওতে। তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই সেই ভিডিও দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। চলো এবার শুরু করা যাক আমাদের কাঠমান্ডুর পরবর্তী গল্প। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট করবো সবাইকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন রয়েছি কাঠমান্ডুতে। এখন সময় হয়েছে সকাল 8টা। এই যে বিশ্বর খাবার চলে এসছে, পুরি সবজি, আর আমাদের ধোসা আসছে। এইবার চোখ করো। মাথায় পড়ে নে। খাবার দাবার কিন্তু এখানে রেস্টুরেন্টে প্রচণ্ড কস্টলি। পুরি সবজির প্লেট ছিল 190 টাকা, আর ধোসাগুলো ছিল 400 টাকা করে। চা 1 কাপ 100 টাকা। আমাদের টোটাল 2750 টাকা শুধু ব্রেকফাস্টে বিল হয়েছে। আমাদের বাজেট এক্সিড করে যাবে এরকম রেটে খাওয়া দাওয়া করলে। তো এখন বেরোচ্ছি লোকাল সাইট সিইংয়ের জন্য। আমরা এখন কাঠমান্ডুর এয়ারপোর্টের পার্কিং দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই সামনে হচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ছোট্ট এয়ারপোর্ট। নেপালে কিন্তু প্রচুর মন্দির, হিন্দু মন্দির, নেপালি মন্দির, সব রকম মন্দির প্রচুর রয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখছি, দারুণ সুন্দর রাস্তাঘাট, একদম চকচকে। শহরের মধ্যে রিং রোড, ট্রাফিকও মোটামুটি নিয়ম মেনেই সবাই চলছে। বিশাল চড়া রাস্তা, আর খুব সুন্দর করে সাজানো। গরম, প্রচণ্ড গরম, রোদের বিশাল হিট, কিন্তু ছাওয়াতে দাঁড়ালে কিন্তু গরম লাগছে না। আর সন্ধ্যের পর থেকে একদম ওয়েদার চেঞ্জ। মেন হাইওয়ে থেকে আমরা এখন এরকম সরু রাস্তার মধ্যে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে চলেছি। জায়গাগুলোর সঙ্গে আমাদের কালিম্পং, কার্শিয়াং ওইসব জায়গার অনেকটাই সিমিলারিটি রয়েছে। পুরো ছিমছাম সাদামাটা পাড়া একটা ব্যাপার। আর দশেরা চলছে বলে এখন সব দোকানপাট অনেকই বন্ধ। দেখছো পাশ থেকে পুরো সব দোকানপাট বন্ধ। এখন আমরা যাচ্ছি বুদ্ধা নীলকণ্ঠ মন্দির, গৌতম বুদ্ধের মন্দির। বুড়া নীলকণ্ঠ বা বুদ্ধা নীলকণ্ঠ এই দুই নামেই পরিচিত এই মন্দির। এই জায়গাটার নামও কিন্তু বুড়া নীলকণ্ঠ। মেন সিটি থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো ডিস্টেন্স। এটি একটি হিন্দু মন্দির। এখানে ভগবান বিষ্ণু এবং গৌতম বুদ্ধকে পুজো করা হয়। তার পাশাপাশি মহাদেবের বিষপানেরও উল্লেখ রয়েছে, যার জন্য এই নীলকণ্ঠ নামটা এসেছে। মন্দিরের সামনেই একটি জলাশয়ের মধ্যে বিশাল বড় ভগবান বিষ্ণুর জলের মধ্যে শুয়ে থাকা একটি অদ্ভুত রূপের মূর্তি দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষ, বেশিরভাগই লোকালরা, এখানে গান গেয়ে খুব সুন্দরভাবে পুজো করছিলেন। তার সাথে এখানে বুদ্ধিস্ট মঙ্কদেরও থাকার হোস্টেল রয়েছে। মন্দিরের লাগোয়া এই জায়গাটায় প্রচুর পায়রা, আর পাশের দোকানগুলোতে পায়রার খাবারও বিক্রি হচ্ছিল। আমরাও খেতে দিলাম পায়রাকে। খুব দারুণ লাগছিল সব কিছু দেখতে। শুধু যদি রোদটা একটু কম থাকতো। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তেজ, মানে রোদে পা ফেলা যাচ্ছে না, এত গরম। খালি পায়ে ঘুরছিলাম মন্দির চত্বরে, পুরো ছ্যাঁকা মারছে। চলো এবার এখান থেকে বেরোনো যাক। তো আমরা এখন এসে পৌঁছলাম শম্ভুনাথ টেম্পল। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল। আনফর্চুনেটলি মেন মন্দির যেটা, সেটা আপাতত বন্ধ আছে। মন্দিরের লোকেশনটা শুধু দেখো, এই হচ্ছে মন্দির, আর তার পাশে এই মেন হাইওয়ে, আর তার চারদিক দিয়ে এরকম পাহাড়। অসাধারণ দৃশ্য।
বিশাল বড় ক্যাম্পাস মন্দিরের, একদম এই মাথা থেকে শুরু হয়েছে, এইদিকে একদম ওই মাথা অবধি, আর বাইরে দিয়ে পুরো একদম এই প্রেয়ার হুইলগুলো ঘোরানো, একদম যতটা ক্যাম্পাস তত দূর অবধি প্রেয়ার হুইল দেখা যাচ্ছে। প্রায় 1 ঘন্টা মতো জার্নি করে একদম পাহাড়ের ওপরে আমরা এখন এসে পৌঁছেছি দক্ষিণ কালী মন্দির। দূর থেকে দেখতে পাচ্ছিলাম প্রচুর ভিড়, প্রচুর লাইন মন্দিরে। এখান থেকে লাইন শুরু, এখান থেকে সিঁড়ি দিয়ে একদম নিচে অনেক দূর অবধি লাইন মন্দিরের। এখানে রাস্তার কন্ডিশন কিন্তু এখনও ভয়ঙ্করই রয়েছে। 4-5 দিন আগেই রাস্তা খুলেছে, একদম বন্যায় পুরো ভেসে গেছিলো এসব রাস্তা, খুব দুর্যোগের সম্মুখীন হয়েছিল কাঠমান্ডু। এখানে একটা পিকনিক স্পটও ছিল এই ডিজাস্টারের আগে, দেখছো এখন কি অবস্থা। এখান দিয়ে একটা নদীর মতো বয়ে চলেছে, কিন্তু এটা কিন্তু নদী নয় কোনো, এটা সেই বন্যার জলগুলোরই এখনও ধ্বংসাবশেষ রয়ে গেছে। পুরো এইসব জায়গায় গাছ টাছ উপরে একদম ভাসিয়ে নিয়ে গেছে, দেখো অবস্থা কি হয়ে আছে এখনও। পাহাড়ের ওপর থেকেও অনেক গাছ এখনো ভাঙা ভাঙা রয়েছে এখান থেকে। যতদূর দেখতে পাচ্ছি শুধু লাইন আর লাইন। এখন সময় হয়েছে দুপুর 2টো, এখন আমাদের লাঞ্চ করা হয়নি, লাইন দিয়ে দর্শন করার সুযোগ নেই আজকে, তো এখান থেকে বেরোচ্ছি এখন। তো এখন সময় হয়েছে বিকেল 3:30। আমরা লাস্ট 1 ঘন্টা ধরে রেস্টুরেন্ট খুঁজছি। পুজোর সময় একটা প্রবল চাপ এখানে, তোমাদের সবাইকে সাজেস্ট করবো পুজোর সময় অন্তত এই 4টে দিন নেপাল না আসতে, কারণ এখানে সব মার্কেট, সমস্ত দোকানঘাট সব কিছু বন্ধ থাকে। আমরা অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরলাম, কিন্তু সব জায়গায় কোথাও কোনো খাবার পাইনি আমরা, শেফ নেই বলে। তো অনেক কষ্টে একটা ছোট্ট দোকান খুঁজে পেয়েছি, এটা মেনলি স্ন্যাক্সের দোকান, কিন্তু এখানে হালকা মোমো, চাউমিন এসব পাওয়া যাচ্ছে। এই যে পেছনে, এখানেই আমরা আজকের লাঞ্চটা সারবো। ট্যুরে এসে এরকম গড়বড় হলে মাথাটা একটু গরমই হয়ে যায়। আমাদের সাথে কি হলো, আমরা একটা ট্রাভেল এজেন্টের থ্রু হোটেল আর গাড়ি বুকিং করেছি। ফুডিংটা আমরা নিইনি, এজেন্টই আমাদের সাজেস্ট করেছিলেন যে আপনারা বাইরে থেকে খাবেন, হোটেলে খাবার দাবার প্যাকেজে নিলে একটু কস্টলি হয়ে যাবে। তো সেই কারণে আমরা ভেবেছিলাম বাইরে খেয়ে নেবো। সেই সময় আমাদেরকে এজেন্ট একবারও বলেননি যে এই সময় 4 দিন দোকানঘাট একদম বন্ধ থাকবে, মার্কেট বন্ধ থাকবে। এই রিমাইন্ডারটা ওনার কর্তব্য হিসাবে দেওয়া উচিত ছিল। তো এইগুলো উপর নিচ এগুলো চলতেই থাকবে, কিছু করার নেই, ট্রাভেল কন্টিনিউ করে যেতে হবে। এই যে এখানে আছে মোমো, রুটি তরকারি, আর এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর এখানে তনার চিকেন ফ্রাইড রাইস। এই দিয়ে আজকে লাঞ্চ সারতে হবে। তো সময় হচ্ছে বিকেল 5টা। আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি। হোটেলের সামনেই একটা মার্কেট রয়েছে, সেই মার্কেটটা একটু আশপাশ ঘুরে দেখবো। এই আমাদের হোটেল, আর এই হোটেলের পাশেই এরকম সব দোকান। এখানে রুদ্রাক্ষ, বিভিন্ন ধরনের জেমস এসব পাওয়া যায়। আর এদিকেও এরকম পরপর সব দোকানগুলো রয়েছে। পশুপতিনাথ টেম্পলটা এই দিকে, আর এয়ারপোর্টটা এই সোজা কিছুটা একটু দূরে গেলেই ওই এয়ারপোর্ট, যেটা সকালে তোমাদেরকে দেখালাম। এই দেখো কি পেয়েছি আমরা, কমলদার দোকান। কমলদা কিন্তু বাঙালি এবং ইন্ডিয়ান কারেন্সি এখানে নেওয়া হয়। আর এখানে যদি তোমরা কারেন্সি এক্সচেঞ্জ করো তাহলে একদম 1.6 দেবে, কোনো কমিশন নেয় না কমলদা। জিপে, ফোনপে সব অ্যালাও, সব চলে এখানে। এই যে কমলদার দোকান। সময় হয়েছে রাত 10টা, আমাদের ডিনার হয়ে গেছে। আমরা মার্কেটের কাছেই একটা হোটেলে আজকে ডিনার করে নিলাম, সেটার শ্যুট করা হয়নি।
তো এখন গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে। কালকের দিনটাও আমরা কাঠমান্ডুতে আছি, কালকেও কতগুলো সাইট সিন রয়েছে, তো সেগুলোও তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। গুড নাইট, সাথে থেকো, কাল সকালে দেখা হচ্ছে, টাটা। গুড মর্নিং। আজকে কাঠমান্ডুতে আমাদের ডে 3, এখন সময় হয়েছে সকাল 9টা। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কাঠমান্ডুতে আজকে আমাদের লাস্ট ডে, লাঞ্চ করে আমরা বেরোবো আজকের সাইট সিনের জন্য 1:30টার সময়। আজকে হলো দশমী, আর এখানে মেন পরবটা দশমীর দিনই হয়। এই লাস্ট দুদিন যাওয়া দোকান খোলা ছিল, আজকে সেটাও আমরা খোলা পাবো না। তো এই যে ব্রেকফাস্ট চলে এসছে, পুরি আর সবজি, খাওয়া দাওয়া করা যাক, দেন আমাদের লাঞ্চ করে বেরোতে হবে। তো দুপুর 1:30, এখন আমরা বেরোচ্ছি। প্রথমে আমরা যাবো হচ্ছে ভক্তপুর রাজবাড়ি, আর তারপর আমরা যাব নাগরকোট সানসেট পয়েন্ট। এই দশেরার জন্য ওরা এখানে এরকম সাজে। क्या बोलते हैं इसको? ये दशई है, नेपाल का बड़ा फेस्टिवल दशई। আমরা যেরকম দশমী সেলিব্রেট করি, এখানে দশমীর দিন, আজকে দশমীর দিন আজকে এখানে সবাই এরকম মাথায় টিকা পরে, আর এখানে ওই ঘাস টাইপের ধানের যে শীষগুলো হয় ওগুলো দেয়। তো আজকে সকালে কমলদার দোকান থেকে এই টি শার্টটা কিনেছি, মিনি বুদ্ধা। তো দুপুর 3টে আমরা এসে পৌঁছালাম ভক্তপুর রাজবাড়ি। 3 দিন ধরে আমরা কাঠমান্ডুতে আছি, কিন্তু এত ট্রাফিক আমরা পাইনি আজকে, ভয়ঙ্কর ট্রাফিক। দশেরার জন্য হতে পারে, সবাই ঘুরতে যাচ্ছে, সবাই ফেস্টিভ মুডে রয়েছে, সে কারণেও হতে পারে। চলো এবার রাজবাড়ি ঘুরে দেখি। তিন দিন কাঠমান্ডুতে থাকার পর এখন এই জায়গাটা দেখে একটা সেই মুভিতে কাঠমান্ডু বলতে আমরা যেরকম বুঝি সেরকম একটা ফিল আসছে। প্রচুর পুরনো বাড়ি, কাঠ আর পাথর দিয়ে তৈরি, আর এই সামনে হচ্ছে রাজদরবার। এই সামনের এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে আমাদের। আমরা যে জায়গাটায় রয়েছি কাঠমান্ডুতে, পশুপতিনাথ মন্দিরের সামনে, সেই জায়গাটা কিন্তু এত ক্রাউডেড না। মার্কেট রয়েছে প্রচুর, কিন্তু সব বন্ধ দশেরার জন্য। কিন্তু এই জায়গাটা একদম জমজমাট, দারুণ একটা ভাইব রয়েছে এখানে। প্রচুর টুরিস্ট আর প্রচুর মানুষের ভিড়, সবাই একটা ফেস্টিভ মুডে, দারুণ সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজানো দশেরার জন্য। চলো রাজদরবারে ঢোকা যাক। থ্যাংক ইউ। তো রাজদরবারে ঢুকে গেলাম। এখানে এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা করে। প্রায় 800 বছরেরও বেশি পুরনো মল্লা রাজাদের এই রাজবাড়ি কাঠমান্ডু শহর থেকে মোটামুটি 13 কিলোমিটার দূরে অবস্থিত। এই রাজদরবার একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1934 সালের ভূমিকম্পে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, এবং রিসেন্টলি 2015 সালেও ভূমিকম্পে বেশ ক্ষতি হয় এই রাজবাড়ির। এখানে রেস্টোরেশনের কাজ এখনও চলছে। এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ, মানে একদম নেপালের যে অ্যাকচুয়াল ফিল সেটা এখানে আছে। এখন একটু রোদ বেশি, কিন্তু জায়গাটার ভাইবটা জাস্ট অসাধারণ। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, আর প্রচুর জমজমাট জায়গাটা, প্রচুর স্পেস, অনেক লোক, কিন্তু তাও ওভার ক্রাউডেড লাগছে না। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি রাজার মেন প্যালেসে ঢোকার জন্য। অসম্ভব সূক্ষ্ম আর্কিটেকচারাল ওয়ার্ক এখানে চোখে পড়ে। পাথর এবং কাঠ দিয়ে তৈরি এই স্ট্রাকচারের অদ্ভুত কারিগরি দৃষ্টি আকর্ষণ করবেই। অদ্ভুত সুন্দর জায়গাটা, এরকম মন্দিরের চূড়া, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, একদম নীল আকাশ, সাদা মেঘ, শরতের আকাশ, অসাধারণ ভাইব এখানকার। এখানে গাইড পাওয়া যায়, গাইড নিলে আরও ডিটেলসে জানতে পারা যাবে এখানকার রিচ হিস্ট্রি। বেশ অনেকক্ষণ সময় এখানে কাটালাম, আরও অনেকক্ষণ সময় কাটানো যেত, কিন্তু আমাদের নাগরকোট সানসেট পয়েন্টে যেতে হবে। 5:30টায় সানসেট টাইম আজকে, এখন সময় হচ্ছে বিকেল 4টে। তো এখান থেকে এবার বেরোচ্ছি। তো সময় হচ্ছে বিকেল 5টা, আমরা এসে পৌঁছলাম নাগরকোট সানসেট পয়েন্টে। একটা অসাধারণ সুন্দর জায়গা, একদম পাহাড়ের টপে রয়েছি আমরা এখন, আর চারদিক দিয়ে একদম এভারেস্টের পিকগুলো দেখা যাচ্ছে। মায়াবী একটা দৃশ্য। আর এদিক থেকে সানসেট হবে একটু পরে। যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়লেই সেটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু তাও কয়েকটা ভিউ পয়েন্ট করা রয়েছে। কাঠমান্ডুতে এত গরম লাগছিল, এখানে আসার পর কিন্তু ওয়েদার একদম চেঞ্জ। দেখো সোয়েটার টুপি সব পরতে হচ্ছে,
একদম হিমেল হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। সানসেট হওয়ার পর টেম্পারেচার আরও ভয়ঙ্কর রকম ড্রপ করবে। এখানে অনেকগুলো ক্যাফে রয়েছে, আর ক্যাফেগুলো থেকে ভিউ মানে অসাধারণ। দেখে নাও একটু চারপাশটা। একদম সঠিক সময়ে এসেছি, আর 10-15 মিনিটের মধ্যেই সানসেট হবে। একদম অরেঞ্জ কালার অলরেডি হয়ে গেছে, দারুণ লাগছে, অসাধারণ ভিউ এখান থেকে। নেপালে এই জায়গাটা মিস করো না, দারুণ সুন্দর ভিউ। তো একটা অসাধারণ সুন্দর সানসেট দেখলাম আমরা। এভারেস্টের পিকগুলোর ওপর যে অরেঞ্জ আভাটা পড়েছিল, একদম মায়াবী দৃশ্য, জাস্ট অভূতপূর্ব। এই নেপাল ট্রিপের এটা আমাদের বেস্ট মোমেন্ট ছিল একদম। আশা করি তোমাদেরকেও সানসেটের কিছুটা পার্ট দেখাতে পেরেছি। ক্যামেরায় অত ভালো ক্যাপচার করা যায় না, যেটা চোখে আমরা দেখতে পাই। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, এখন ব্যাক টু হোটেল। দেন আগামীকাল একদম সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব পোখরা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কাঠমান্ডুর যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। হ্যাঁ, অনেক জায়গা আমরা ভিজিট করতে পারিনি, কারণ দুর্গাপূজার দশেরার কারণে অনেক জায়গা বন্ধ ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি আমাদের পোখরার গল্প নিয়ে। ততক্ষণ যেন টাটা, সবাই ভালো থেকো আর দেখতে থেকো দ্য ইমপারফেক্ট বং। টাটা। তো এখন সময় হয়েছে কটা বাজে? মুরগি পেয়েছো?